আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। এক ঝটকায় বিশ্বজুড়ে ৫ মাসে সর্বোচ্চ বাড়ল জ্বালানি তেলের দাম। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী ঘিরে শঙ্কা দেখা দেয় সাগর পথে ইউরোপ আর এশিয়ার পণ্য পরিবহনে হবে বাড়তি খরচ। আকাশপথেও বাড়তে পারে খরচ। এতে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে বিশ্বজুড়েই। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। গোটা দুনিয়ায় কৃষি, শিল্প আর পরিবহন ব্যবস্থার মূল রসদ জ্বালানি তেল, তাই তেলের অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপরিশোধিত তেলের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 10% বেড়ে ব্যারেল প্রতি $75.15 দাঁড়িয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ বেশি সময় ধরে চললে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি উৎপাদনকারী। সৌদি আরব আর ইরাকের পর ইরান এই অঞ্চলের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক। আবার ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মাঝে সংকীর্ণ জলপথ, যা হরমুজ প্রণালী হিসেবে পরিচিত, বৈশ্বিক তেল বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন বিশ্বে যে পরিমাণ তেল ব্যবহার করা হয় তার প্রায় 1/5 1,80,00,000 থেকে 1,90,00,000 ব্যারেল অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। কোনো কারণে ইরান এই পথ বন্ধ করে দিলে তেলের দাম ব্যারেল প্রতি অন্তত $120 দাঁড়াবে। একদিকে তখন আমার বিশ্ব বাণিজ্য সংস্থার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে নতুন ট্যারিফ ব্যবস্থা, সেই ট্যারিফ ব্যবস্থাও কিন্তু এক ধরনের ঝুঁকি তৈরি করছে। তার উপরে যুদ্ধ এটাকে আরও ত্বরান্বিত করতে পারে। বিশ্ব অর্থনীতিও আরেক দফা সংকোচনের মধ্যে পড়বে। লোহিত সাগরে হুথিদের হামলার ঘটনায় এমনিতেই পূর্ব আর দক্ষিণ এশিয়ার সাথে উত্তর ইউরোপের পণ্যবাহী কন্টেইনারের খরচ 2023-এর তুলনায় প্রায় 3 গুণ বেড়েছে। নতুন করে যুদ্ধাবস্থা সেই খরচ বাড়াবে, সেটি স্বাভাবিক। আবার যদি উল্টো পথে বা পথ ঘুরে আসে, মানে হরমুজ প্রণালীর বাইরে দিয়ে কোনো একটা গন্তব্য তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে জাহাজ ভাড়া বেড়ে যাবে, বিমার খরচ বেড়ে যাবে। 2025-এ ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক নীতির বাইরেও বিশ্ববাজার এমনিতেই নানা অনিশ্চয়তায় জর্জরিত। নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাজারে বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। ঝুঁকি এড়িয়ে নিরাপদ মাধ্যমে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন অনেকেই। এতে তরতর করে বাড়ছে সোনার দাম, আর এশিয়া ও ইউরোপের শেয়ারে চলছে নিম্নমুখী প্রবণতা। যেই ধরনের বিদেশি সাহায্য এই যুদ্ধ পরিস্থিতির ভিতরে দরকার হবে, সেইটার কারণে অন্যান্য যেই বৈদেশিক অর্থায়নে বা সাহায্যের দরকার আছে উন্নয়নশীল বিশ্বে, তার জন্যও কিন্তু সেই অর্থায়নটা আরও কঠিন হয়ে যাবে। এদিকে নতুন করে সংঘাতে জড়ানো ইরান আর ইসরায়েল দু দেশই ব্যয়ের বোঝায় চাপা পড়ছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দেশটি প্রতিদিন সামরিক ব্যয় প্রায় $72.50 কোটি, আর যুদ্ধে ইরানের প্রতিদিনের ব্যয় $46 কোটি থেকে $65 কোটি। এমন অনুমান করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। ইসরায়েল ও ইরান যুদ্ধ পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিজিএমইএ। নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের নয়া সভাপতি মাহমুদ হাসান খান বাবু বললেন, দেশের পোশাক খাত সঙ্গীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট। দেশের তৈরি পোশাক খাত কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর মিলনায়তনে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। নবনির্বাচিত কমিটির সদস্যদের ঘিরে আগ্রহ হওয়া স্বাভাবিক। তবে এই অনুষ্ঠানে ছিলেন একঝাঁক সাবেক সভাপতি। সদ্য বিলুপ্ত হওয়া কমিটিতে থাকা সাবেক সভাপতি ফারুক হাসান, করোনা মহামারীর সময়কালে সংগঠনের সভাপতিত্ব করা রুবানা হক, সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ছিলেন এই আয়োজনে। বারবার আমি বলি যে সবচেয়ে ভালো প্রেসিডেন্ট হবে বাবু ভাই। এটা বললে বাবু ভাই খুবই কষ্ট পান এবং বলেন যে ওনার উপরে অনেক ভার চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম বিজিএমইএ হিস্ট্রিতে বিজিয়া একজন ভাইস প্রেসিডেন্ট হয়েছে, এবং এবারও আরেকটা প্রথমবারের মতো ফাদার অ্যান্ড সান বোর্ডে এসছে। নির্বাচনের আগে ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে জয়ের ছক কষা ব্যবসায়ীদের এবার এক হয়ে কাজ করার আহ্বান জানান বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আমরা সকলে পোশাক মালিক একটি দল হয়ে গেছে, যে দলের একমাত্র কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে দেশীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। ট্রাম্পের নয়া শুল্ক নীতি, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার মতো আন্তর্জাতিক ইস্যু থেকে শুরু করে গ্যাস সংকটের মতো দেশীয় ইস্যু সামনে রেখে এ খাত নিয়ে নিজের উদ্বেগ জানান নয়া সভাপতি। ইসরায়েল
আর ইরানের যুদ্ধটাও আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। স্বতন্ত্র মন্ত্রণালয় ব্যবসায়ী সহজীকরণের মতো নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার কথা জানায় বিজিএমই এর ৩৫ সদস্যের নতুন কমিটি। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। ভরা মৌসুমেও বাজারে আমের ভালো দাম পাচ্ছেন না রাজশাহীর চাষি ও ব্যবসায়ীরা। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় হতাশ তারা। বলছেন পাইকারি ব্যবসায়ীদের একচেটিয়া দখল, অতিরিক্ত গরম এবং ঈদের দীর্ঘ ছুটি, এই ৩ কারণে আমের বাজারে ধস নেমেছে। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট পুঠিয়ার বানেশ্বরে। পরের অবস্থানে রয়েছে মোহনপুর উপজেলার কামারবাড়ি আমের হাট। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই আমের হাট। প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে পাইকারি আম বিক্রি করেন। বর্তমানে বাজারে সবচেয়ে বেশি ক্ষীরসাপাত, হিমসাগর এবং ল্যাংড়া আম। গত বছর ভরা মৌসুমে এ দুটি আম প্রতিমণ বিক্রি হয়েছে ৩,০০০ টাকার উপরে। এবার সে আম বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকায়। এরপরও ক্রেতা কম। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ চাষিরা। ব্যাপারী নাই, দাম বলছে না, যদিও কম সে দাম তুই একজন গোলাপার নেও না, গাছ কাটি ফেলা দিতে হবে, আমার আমের আবাদ করা যাবে না। এই দামে আম বেচলে তো মানে আমার আর কিছু থাকবে না। লেবারে এবং গাড়ি খরচ দিয়ে কোনো টাকাই জমছে না। শহরের খুচরা আমের বাজারেও নেই ক্রেতা। ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত গরমে আম আগেই পেকে গেছে। এছাড়া ঈদুল আজহার ছুটিতে 10 দিন ব্যাংক বন্ধ থাকায় লেনদেনও ছিল স্থবির। আমরা আশা করেছিলাম যে ঈদের পরে আমের দাম বাড়বে, কিন্তু ঈদের পরে আরও দাম কমে গেছে। আম পাকি যাচ্ছে, খরিদ্দার নাই। অন্যদিকে আমের দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। পছন্দের আম কিনে পাঠাচ্ছেন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে। 1 মণ আম কিনলাম, পাঠাবো আত্মীয়র কাছে। ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে ওদিকে, আর হলো কিছু বন্ধু বান্ধব আছে, ওখানে পাঠাই। প্রতি বছরই আসা হয় আম নিতে, তো এবারও এসেছি। তো আমি ল্যাংড়া আর ক্ষীরসাপাত আম নিচ্ছি। সবাইকে বলবো যে রাজশাহীতে আসেন, আম খান, সৌন্দর্য দেখেন। রাজশাহী জেলায় চলতি মৌসুমে প্রায় 19,578 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,60,006 টন আর বিক্রির লক্ষ্যমাত্রা 1,695 কোটি টাকা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 187 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 38,498 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 52 পয়েন্ট কমে অবস্থান করছে 24,008 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,920 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,389 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 0.59 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 232 পয়েন্ট কমে অবস্থান করছে 81,563 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,116 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর প্লাস্টিক শিল্প খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPGMEA এর প্রেসিডেন্ট শামীম আহমেদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।